বিসমিল্লাহির রহমানির রহিম। কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের ওয়ান শট এমসিকিউ ক্লাস আমরা সকালে দেখেছি। এখন আমরা সিকিউ ক্লাস করব। তো মোট টোটাল আমরা 5টা সিকিউ কোশ্চেন দেখব, অর্থাৎ 5টা সৃজনশীল কোশ্চেন দেখব। ইনশাল্লাহ এই 5টা টাইপের কোশ্চেন আমরা টোটালি 100% কমপ্লিট করতে পারলে আমাদের ইনশাল্লাহ এসএসসি এক্সামে ভালো একটা ফলাফল আমরা করতে পারবো। তো প্রথমে 1 নাম্বার কোশ্চেনে আসি আমরা। আমাদের বলছে কি, একটি পানিপূর্ণ কুয়ার গভীরতা কত? 10 মিটার, এর ব্যাস 1.5 মিটার। একটি পাম্প 25 মিনিটে কুয়াটিকে পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পর পাম্পটি নষ্ট হয়ে যায়। পরে 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করে 30 মিনিটে বাকি পানি উত্তোলন করা হয়। তো আমাদের গ নাম্বার কোশ্চেন প্রথমে কি বলছে, প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করে তা নির্ণয় করো। প্রথম পাম্পটি কত সময় ধরে কাজ করে? 25 মিনিটে কুয়া পানি শূন্য করতে পারে, কিন্তু 1/3 পানি উত্তোলন করার পরে কি হয়? পাম্পটি নষ্ট হয়ে যায়। এবার আসি আমরা প্রথম পাম্পটি কত সময় ধরে কাজ করে। তো আমাদের এখানে কি দেওয়া আছে, কুয়ার গভীরতা is equal to 10 মিটার, কুয়ার ব্যাস দেওয়া আছে 1.5 মিটার, কত অংশ? 1/3 পানি উত্তোলন করে, অর্থাৎ যে কুয়াতে, এটা আমাদের কুয়া, এই কুয়াতে যত অংশ পানি আছে তার 1/3 পানি উত্তোলন করার পরে প্রথম পাম্প নষ্ট হয়ে যায়। তাহলে প্রথম পাম্পটি কত সময় ধরে কাজ করে, অর্থাৎ টি ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথম ক্ষমতা আমরা বের করব হচ্ছে আমাদের কুয়া 10 মিটার, আর কুয়ার ব্যাস আমাদের 0.5 মিটার। তাহলে প্রথমে আমাদের কাজ হলো কুয়াটির আয়তন কত তা নির্ণয় করা। তাহলে কুয়াটির আয়তন কত হবে? আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এখানে আমাদের ব্যাস দেওয়া আছে কত? 1.5 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? 0.75 মিটার। আয়তন বের হবে কত? 3.1416 ইন্টু 0.75 স্কয়ার ইন্টু গভীরতা কত দেওয়া আছে আমাদের? 10 মিটার। তো 10 মিটার। তাহলে আমাদের আয়তন বের হবে, আলটিমেটলি আয়তন বের হবে আমাদের, আমরা ক্যালকুলেশন করি, 3.1416 ইন্টু 10 ইন্টু তো 0.75 স্কয়ার তো 31.5625। তাহলে আমাদের কুয়ার আয়তন আসতেছে কত?
17.75 মিটার কিউব। এখন বলছে কি যে 1/3 পানি উত্তোলন করার পরে কি হয়, পাম্পটি নষ্ট হয়ে যায়। তাহলে আমরা আয়তন কত পেলাম, আয়তন 17.75 মিটার কিউব। 1/3 পানি উত্তোলন করার পরে পাম্পটি নষ্ট হয়ে যায়। তাহলে কুয়ার আয়তন কত, 17.75 মিটার কিউব। তার মানে প্রতি ঘন সেন্টিমিটারে পানি ধারণ প্রতি ঘন মিটারে পানি ধারণ ক্ষমতা কত, 1000 লিটার। তাহলে 17.75 মিটার কিউব আয়তনে আমাদের পানি ধারণ ক্ষমতা হবে কত, ইন্টু 1000, তাহলে 17,750 লিটার। তাহলে মোট কুয়াতে পানি আছে কত, পানি 17,750 লিটার। এই পানির মোট ওজন কত, এত কেজি। তাহলে এর 1/3 আমাদের কত হবে, 17,750 ভাগ 3 কত, 5,919.67 কেজি। অর্থাৎ প্রথম মোটরটি আমাদের কত কেজি পানি উত্তোলন করে, 5,916.67 কেজি। এখন কি বলছে আমাদের, প্রথম মোটরটি কত সময় ব্যাপী কাজ করেছিল। তাহলে যে মোটরটি কত মিনিটে পানির কুয়া শূন্য করতে পারে, 25 মিনিটে কুয়া শূন্য করতে পারে। তাহলে মোটরটির কার্যকর ক্ষমতা কত, P = W/T। তাহলে মোট পানি ধারণ ক্ষমতা 17,750 ইন্টু J/T ইন্টু 9.8 ইন্টু কত পানি, সেটা হলো 10। ক্ষমতা কত, সময় 25 ইন্টু 60। তাহলে আমাদের মোটরটির কার্যকর ক্ষমতা বের হবে হলো 17,750 ইন্টু 9.8 ইন্টু 10 ভাগ 25 ইন্টু 60 কত, 1159.66 ওয়াট। এটা কি মোটরের কার্যকর ক্ষমতা। তাহলে মোটরে আমরা পি পাইলাম, ডাব্লু পাবো, তাহলে টি ইকুয়াল টু কি সেটা এখন বের করতে পারবো। তাহলে পি ইকুয়াল টু কি, W/T। টি ইকুয়াল টু W/P। ডাব্লু কত, 1/3 পানি উত্তোলন করে, 1/3 পানি কত আমাদের বের হয়েছিল, সেটা হলো, আমরা দেখে আসি 1/3 পানি আমরা কত, 1/3 পানির ওজন আমরা কত বের করলাম, সেটা হলো 5,916.65 কেজি। ওকে, কার্যকর ক্ষমতা আমরা কত পাইলাম, 1159.66 ওয়াট। তাহলে T
টি ইকুয়াল টু কত, ডাব্লিউ ডিভাইডেড পি, ডাব্লিউ এমজিএইচ ডিভাইডেড টি। এর মান কত, আমরা 1/3 পানি কত 5916.67 ইন্টু 9.8 ইন্টু কত 10। এখন এখানে একটা বিষয় আছে আমাদের, সেটা হলো এটা আমাদের কুয়া রাশি, এটা আমাদের কুয়া ছিল। এই কুয়ার মোট গভীরতা 10 মিটার। তো যখন আমাদের এই কুয়ার অংশের পানির ভাগকে আমরা যদি 3 ভাগে ভাগ করি, তাহলে এটুকুর অংশ হবে 3.33, এটুকু অংশ 3.33, এটুকু অংশ পানির উচ্চতা হবে 3.33। অর্থাৎ যখন আমরা উপর থেকে কুয়ার পানি উত্তোলন করব, তখন এই কুয়ার 3 ভাগের উপরের 1 ভাগই কিন্তু আমাদের পানি উত্তোলন হবে। অর্থাৎ তখন আমাদের কি নিতে হবে, যে এই যে 1/3 অংশের যে পানি উত্তোলন করা হয়েছে শুধু তার উচ্চতা, অর্থাৎ পানির উচ্চতা কত দূর, এত দূর 3.33, এত মিটার উচ্চতার পানি পর্যন্তই তো আমরা উত্তোলন করেছি, যেহেতু 1/3 ভাগ পানি আমরা উত্তোলন করেছি। অর্থাৎ এটা কি, তখন আমাদের কি নিতে হবে, গড় গভীরতা এটা। তাহলে এই ক্ষেত্রে আমাদের উচ্চতা কত হবে 3.33, আর টি কত, আমাদের টি বের করতে হবে। পি আমরা কত পেয়েছি 1159.66 ওয়াট। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 5916.67 ইন্টু 9.8 ইন্টু 3.33 ডিভাইডেড 1159.66। তাহলে কত সেকেন্ড, 166.5 সেকেন্ড। তাহলে প্রথম পাম্পটি কত সময় ব্যাপী কাজ করেছিল, 166.5 সেকেন্ড ব্যাপী কাজ করেছিল। এবার আসি আমরা ঘ নম্বরে। ঘ নম্বরে বলছে যে উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা আমরা বের করছি, সেটা আমরা কত পেলাম 1159.66। এটা হলো প্রথম পাম্পের কার্যকর ক্ষমতা। এটা আমরা লিখে নিই, এটা আমাদের কাজে লাগবে। এখন আমরা দেখি এখন আসি আমরা দ্বিতীয় পাম্পের ক্ষেত্রে। দ্বিতীয় পাম্পে কি বলছে, যদি 70% দক্ষতার আরও একটি পাম্প যুক্ত করা হয় এবং এই পাম্পটি কত 30 মিনিটে বাকি পানি উত্তোলন করে, তাহলে বাকি পানি কত পানি উত্তোলন করে, মোট পানি কত ছিল আমাদের 17,750 কেজি। এর মধ্যে থেকে 1/3 প্রথম মোটর উত্তোলন করে, তাহলে বাকি থাকে বাকি অংশ। বাকি অংশ পানি কি করে, দ্বিতীয় মোটর যার দক্ষতা কত 70%, সে কত মিনিটে উত্তোলন করে, 30 মিনিটে উত্তোলন করে। তাহলে বলছে যে উদ্দীপকের কোন পাম্পটির ক্ষমতা বেশি। এখন আসি আমরা 30 মিনিটে উত্তোলন করা হয়, তাহলে আমরা আসি হলো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে। দ্বিতীয় মোটরের ক্ষেত্রে
তো দ্বিতীয় মোটরের ক্ষেত্রে প্রদত্ত ক্ষমতা আমাদের কত, W ডিভাইডেড টি, W ইকুয়াল টু mg/h/t। এখন 17,750 কেজির মধ্যে 1/3 কে উত্তোলন করে, প্রথম মোটর উত্তোলন করে, তাহলে বাকি 2/3 থাকে দ্বিতীয় মোটর সেটা উত্তোলন করে। তাহলে 17,500 ভাগ 3 এত ইন্টু 2, তাহলে প্রথম মোটর উত্তোলন করে, দ্বিতীয় মোটর উত্তোলন করবে 11,833.33 কেজি পানি। এখন এই মোটরের ক্ষেত্রে পানি উত্তোলন ক্ষেত্রে উচ্চতা আমাদের কি হবে, আমরা কি দেখছি, মোট গভীরতা কত, 10 মিটার। এর মধ্যে প্রথম 1/3 অর্থাৎ 33.333 এটা আমাদের প্রথম মোটর 10 মিটার, এটা আমাদের গভীরতা। 3টা ভাগে ভাগ করলে প্রথম মোটর কি করে, 1/3 অর্থাৎ 3.33 মিটার গভীরতার পানি উত্তোলন করে। এখন এ কতটুকু পানি উত্তোলন করে, বাকি 2/3 পানি সে উত্তোলন করে। এখন এর বেলায় এইচ এর মান কি হবে আমাদের, এর বেলার এইচ এর মান আমাদের যেটা হবে সেটা হলো, সে তো এই 3.33 মিটার তো আসবেই নিচে, সাথে এই যে আমাদের যে পানিটা আছে এই পানির এইটুকু পানির গভীরতা কত আমাদের 6.66, অর্থাৎ এর গড় গভীরতা পর্যন্ত আসবে। অর্থাৎ এটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, যে গভীরতা আসবে সেই পর্যন্ত সে আসবে, তাহলে এর গড় গভীরতা কত হবে আমাদের 3.33। তাহলে প্রথম অংশের যে ফাঁকা, দ্বিতীয় মোটর তো এই অংশ ফাঁকা পাবে পানি, তাহলে এই ফাঁকা অংশের দৈর্ঘ্য হল গভীরতা 3.33 মিটার, আর এখানের গড় গভীরতা আমাদের কত 3.33 মিটার, মোট কত হলো 6.66 মিটার। তাহলে এর বেলায় উচ্চতা আমাদের কত হবে 6.66 মিটার। তাহলে আমরা পানির ভর কত 11,833.33 ইন্টু 9.8 ইন্টু গভীরতা কত হবে আমাদের 6.66 ডিভাইডেড কত সময় উত্তোলন করতে পারে 30 মিনিট সময়, তাহলে 30 ইন্টু 60। তাহলে আমরা আসি ক্যালকুলেশন করি 6.66 তো ভাগ ভাগ 60, তাহলে ক্ষমতা 459.07 ওয়াট। এটা কি আমাদের প্রদত্ত ক্ষমতা। এখন কি বলছে যে 70% দক্ষতায়, তাহলে এর কার্যকর ক্ষমতা কত 70%। এর কার্যকর ক্ষমতা আমরা কত 429.07 ওয়াট, তাহলে এর কর্মদক্ষতা কত ছিল 70%। তাহলে আমরা কর্মদক্ষতা জানা আছে, কার্যকর ক্ষমতা জানা আছে, তাহলে এর ক্ষমতা কত সেটা আমরা বের করতে পারবো। তো আমরা আসি এবার ক্ষমতা। কর্মদক্ষতা সমান কি জানি, কার্যকর ক্ষমতা ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। কর্মদক্ষতা আমাদের কত দেখা আছে 70%, যেহেতু এই পাশে আমার যে পার্সেন্ট দেওয়া আছে তো আমরা ডাইরেক্ট এই পাশে লিখে দিলাম। কার্যকর ক্ষমতা আমরা কত পাইছি 429.07 প্রদত্ত ক্ষমতা আমাদের বের করতে হবে। তাহলে প্রদত্ত ক্ষমতা কত আসবে আমাদের
70.7, ওটা গুণ হবে ওই পাশে গিয়ে, ভাগ হবে 429.07 ভাগ 0.7, তাহলে আমাদের ক্ষমতা আসবে কত? 612.95 ওয়াট। এটা আসলো আমাদের দ্বিতীয় মোটরের ক্ষমতা। আর প্রথম মোটরের ক্ষমতা আমরা কত পেয়েছি? 1159.66 ওয়াট। তাহলে কোন মোটরের ক্ষমতা বেশি? প্রথম মোটরের ক্ষমতা দ্বিতীয় মোটরের থেকে বেশি। এবার আসি, আমাদের বলছে যে একটি ছাত্রাবাসের পানির রিজার্ভ ট্যাঙ্কের দৈর্ঘ্য কত? 1.6 মিটার, প্রস্থ 1.4 মিটার, আর গভীরতা 1.2 মিটার। এখন ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ আছে, অর্থাৎ এটা মোট ট্যাঙ্ক, এর 3 ভাগ করলে এর এতটুকু অংশ পানি দ্বারা পূর্ণ আছে। এখন বলছে যে 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয়, যার দক্ষতা 80%। অর্ধেক পানি তোলার পর বিদ্যুৎ চলে গেলে পাম্পটি কী হয়? বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ চলে আসার পর পাম্পটি পুনরায় চালু করে ট্যাঙ্কটি পানি শূন্য হয়। তো গ নম্বরে আমাদের কি বলছে যে বিদ্যুৎ চলে যাওয়ার পূর্বে পানি উত্তোলনে ব্যয়িত শক্তির মান কত, অর্থাৎ W = আমাদের ওয়াট। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ কি? রিজার্ভ ট্যাঙ্কের আয়তন বের করা। তাহলে আয়তন কি হবে? আয়তন আমাদের দেওয়া আছে দৈর্ঘ্য 1.6, প্রস্থ 1.4, গভীরতা 1.2 মিটার। তাহলে আমাদের আয়তন আসবে হলো 1.6 ইন্টু 1.4 ইন্টু 1.2, 2.688 মিটার কিউব, 2.688 মিটার কিউব। তাহলে 1 ঘন মিটারে পানি ধারণ ক্ষমতা কত আমরা জানি? 1000 লিটার। তাহলে 2.688 মিটার কিউব এখানে পানি ধারণ ক্ষমতা কত হবে? ইন্টু এটার সাথে ইন্টু 1000 করলে আমরা কত পাবো? 2688 লিটার। এবার আসি, বলছে যে ট্যাঙ্কটির 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে, অর্থাৎ মোট পানি ধারণ ক্ষমতা কত? 2688 লিটার ট্যাঙ্কটির পানি ধারণ ক্ষমতা। এখন এর 2/3 পানি দ্বারা পূর্ণ আছে, তাহলে কত অংশ পানি দ্বারা পূর্ণ আছে? 2688 ইন্টু 2/3। তাহলে আমাদের অ্যান্সার আসবে কত? ভাগ 3 ইন্টু 2, অর্থাৎ ট্যাঙ্কটিতে 1792 লিটার পানি আছে। এখন বলছে যে 50 মিটার উঁচুতে পানি তোলার জন্য ছাত্রাবাসে 5.5 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন একটি তড়িৎ মোটর ব্যবহার করা হয়, যার দক্ষতা 88%। এখন বলছে যে পানি উত্তোলনে ব্যয়িত শক্তি নির্ণয় করো। তাহলে 2/3 পানি দ্বারা পূর্ণ রয়েছে, তাহলে আমাদের পানি তুলতে হবে কত? 1792 লিটার। তাহলে ব্যয়িত শক্তি W = আমরা কি জানি? mgh। এর মান কত? এত লিটার পানির ভর 1792 কেজি, তাহলে এর মান 1792 ইন্টু 9.8 কত মিটার উচ্চতায় তোলে? 50 মিটার উচ্চতায় তোলে, তাহলে 50 তো ইন্টু 9.8
ইন্টু 50, তাহলে আমাদের শক্তি ভাগ 1000। শক্তি হলো ব্যয়িত শক্তি 60,7808 এত জুল বা 878.08 কিলো জুল। এবারে গ নম্বরে আমাদের কি বলছে যে বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনের সময় বেশি লাগবে। তো বিদ্যুৎ চলে যাওয়ার আগে কত দক্ষতার মোটর ব্যবহার করা হয়? 80% দক্ষতা। কত প্রদত্ত ক্ষমতা আমাদের 5.5 কিলোওয়াট। তো কার্যকর ক্ষমতা বের করতে হবে, তাহলে আমরা কি কত সময় সেটা বের করতে পারবো, কারণ আমাদের কৃতকাজ আমরা জানি। আচ্ছা, আমরা যদি আসি নম্বরে প্রদত্ত ক্ষমতা আমাদের কত দেওয়া আছে? 5.5 কিলোওয়াট। কর্মদক্ষতা কত? কর্মদক্ষতা 80%। তাহলে অর্ধেক পানি তোলার পরে বিদ্যুৎ চলে গেলে পাম্পটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ মোট পানি ছিল কত? 2/3, অর্থাৎ 1792 কেজি। এর মধ্যে অর্ধেক পানি উত্তোলনের পরে কি হবে? আবার অর্ধেক পানি উত্তোলনের পরে আমাদের পাম্পটি বন্ধ হয়ে যাবে। আবার বিদ্যুৎ চলে আসার পর পাম্পটি পুনরায় চালু করলে ট্যাঙ্কি পানি শূন্য হয়। তাহলে আমাদের এখানে কর্মদক্ষতা দেওয়া আছে, প্রদত্ত ক্ষমতা দেওয়া আছে। তাহলে আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল টু কার্যকর ডিভাইডেড প্রদত্ত ইন্টু 100%। তো কর্মদক্ষতা দেওয়া আছে 80%, তো 80 কার্যকর আমাদের বের করতে হবে, কার্যকর। আর প্রদত্ত ক্ষমতা কত? 5.5 কিলোওয়াট, বা তাহলে 5.5 ইন্টু 1000, তাহলে আমাদের আসবে হলো বা কার্যকর ক্ষমতা সমান 0.8 ইন্টু 5500 ওয়াট। অ্যান্সার আসবে আমাদের 5500 ইন্টু 0.8, অর্থাৎ 4400 ওয়াট। তাহলে এটা আমাদের মোটরের কার্যকর ক্ষমতা। তো কার্যকর ক্ষমতা আমরা পেলাম। তাহলে কি বলছে যে বিদ্যুৎ চলে যাওয়ার আগে কি বলছে যে অর্ধেক পানি তোলার পরে মোটর পাম্পটি বন্ধ হয়ে গেল। আচ্ছা, তো আমাদের মোট পানি কত ছিল? 1792 লিটার বা 1792 কেজি। এখন আমাদের এই ট্যাঙ্কির ক্ষেত্রে এই মোট গভীরতা কত ছিল আমাদের? 1.2 মিটার। তো এই 1.2 মিটারকে আমরা যদি 3 ভাগে ভাগ করি তাহলে আমাদের আসতেছে কত? 1.2কে যদি 3 ভাগে ভাগ করি আমরা পাবো হচ্ছে প্রত্যেকটা ভাগ 0.4, তো 0.4 মিটার করে পাবো। তো এই 0.4 মিটার গভীরতার পরিমাণ জায়গা কি আমাদের
ফাঁকা আছে, এই জায়গাটুকু আমাদের পূর্ণ হচ্ছে না। আর বাকি পানি আছে পূর্ণ হচ্ছে 0.8 মিটার, এই অংশটুকু পানি আছে। তাহলে আমাদের কি করতে হবে, এই ফাঁকা অংশের দৈর্ঘ্য প্লাস এই অংশের, এই যে অংশে পানি আছে তার কি করতে হবে, গড় গভীরতা নির্ণয় করতে হবে। তাহলে গড় গভীরতা এখানে কত পাবো, 0.4, আর উপরে 0.4, তাহলে 0.8 মিটার। তাহলে বিদ্যুৎ চলে যাওয়ার আগে, মোটরের কৃত কাজ হবে কত, W = mg h, কত পানি বললে কি, অর্ধেক পানি। তাহলে মোট পানি আছে কত, 1792। তাহলে অর্ধেক পানি আমাদের কত হবে, 1792 / 2, অর্থাৎ অর্ধেক পানির ভর হলো 896 ইন্টু j এর মান 9.8 ইন্টু আমাদের গড় গভীরতা কত হবে 0.8। তাহলে আমাদের ব্যয়িত শক্তি হবে কত, 896 ইন্টু 9.8 ইন্টু 0.8। তাহলে আমাদের ব্যয়িত শক্তি আসতেছে 7024.64 এত জুল। তো এটা হলো আমাদের বিদ্যুৎ যাওয়ার আগে ব্যয়িত শক্তি। আর মোটরের কার্যকর ক্ষমতা আমরা কত জানি, 4400 ওয়াট। তাহলে এখন আমরা দেখি P = আমরা কি জানি, W/T। তাহলে T = কি, W/P। তাহলে প্রথম ক্ষেত্রে কত কার্যকর মানে কৃত কাজ আমাদের কত, 7024.64 ডিভাইডেড মোটরের কার্যকর ক্ষমতা আমাদের কত, এত। তাহলে আমাদের সময় লাগবে কত, ডিভাইডেড 4400, 1.59 সেকেন্ড। এটা হলো আমাদের বিদ্যুৎ যাওয়ার আগে ব্যয়িত সময়। এখন বলছে যে বিদ্যুৎ চলে আসার পরে পাম্পটি পুনরায় চালু করা হলে ট্যাঙ্কটি পানি শূন্য হবে। এখন এখানে আমাদের ঝামেলা যে জায়গায় বাদে সেটা হলো গভীরতা নিয়ে। আমরা প্রথম অংশে কি আমাদের পানি ছিল এই হলো 0.8 মিটার গভীরতা পর্যন্ত, অর্থাৎ আর 0.4 মিটার গভীরতার এই অংশ প্রথম থেকে আমাদের ফাঁকা। তো বিদ্যুৎ চলে যাওয়ার আগে আমরা এতটুকু অংশের আরও পানি উঠাই ফেলছি, অর্থাৎ আমাদের এই আর বাকি থাকতেছে কত, এখানে 0.4 মিটার গভীরতার পানি বাকি থাকতেছে। তাহলে আমাদের এতটুকু গভীরতা তো নিতে হবেই, অর্থাৎ এই 0.4 আর এই 0.4, তো এই 2.4 গভীরতা নিতেই হবে। এখান থেকে আমাদের যে বাকি এক অংশের গভীরতা আছে, এক অংশ গভীরতা কত, 0.4, এখানে কি নিতে হবে, গড় গভীরতা। এখানের গড় গভীরতা কত আমাদের 0.2। তাহলে আমাদের কত আসবে টোটাল গভীরতা এই ক্ষেত্রে, 0.8 প্লাস 0.2, অর্থাৎ গভীরতা 1 মিটার। তাহলে বিদ্যুৎ আসার পরে কৃত কাজ হবে আমাদের কব, তো W = mg h। পানি আমরা কি সেম অর্ধেক উঠাইছি, কত, অর্ধেক পরিমাণ পানির ভর 896 ইন্টু 9.8, এই ক্ষেত্রে আমাদের গভীরতা কত, 1 মিটার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে আসবে 9.8, তাহলে 8780.8 জুল। এটা হলো আমাদের বিদ্যুৎ আসার পর কৃত কাজ। তাহলে আমরা কৃত কাজ পেলাম। এবার আসি, তাহলে আমরা কার্যকর ক্ষমতা জানা আছে, কার্যকর ক্ষমতা আমরা মোটরের কত দেওয়া আছে, 4400 ওয়াট।
তাহলে টি ইকুয়াল টু আমরা কত পাবো দ্বিতীয় ক্ষেত্রে ডাব্লিউ ডিভাইডেড পি। ডাব্লিউ আমরা কত পেয়েছি 8780.8 জুল ডিভাইডেড 8780.8 জুল ডিভাইডেড পি এর মান কত আমরা 4400 ওয়াট। তাহলে আমরা আলটিমেটলি সময় কত পাবো ডিভাইডেড 4400, তাহলে আমরা সময় কত যাচ্ছে 1.99 সেকেন্ড। তাহলে কোন ক্ষেত্রে সময় বেশি লাগতেছে? প্রথম ক্ষেত্রে আমাদের সময় কত লাগতেছে বিদ্যুৎ যাওয়ার আগে 1.59 সেকেন্ড, আর বিদ্যুৎ যাওয়ার পরে সময় লাগতেছে 1.99 সেকেন্ড। তাহলে আমাদের কোন ক্ষেত্রে সময় বেশি লাগবে? বিদ্যুৎ চলে যাওয়ার আগে বা পরে কোন ক্ষেত্রে পানি উত্তোলনে সময় বেশি লাগবে? তাহলে আমাদের পরে পানি উত্তোলনে বেশি সময় লাগবে। এবার আসি আমরা পরের ম্যাথে। বলছে আমাদের একটি পানিপূর্ণ কূপের গভীরতা কত 20 মিটার, ব্যাস দেওয়া আছে 2 মিটার। একটি পাম্প 30 মিনিটে কূপটি পানি শূন্য করতে পারে। তাহলে ক নম্বরে আমাদের বলছে কি পাম্পের ক্ষমতা বের করতে হবে, অর্থাৎ পি ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড টি। টি আমাদের দেওয়া আছে, ডাব্লিউ ইকুয়াল টু কি এমজি, এইচ আমাদের দেওয়া আছে। তাহলে আমাদের লাগবে কি এম এর মান। তো এম এর মান আমরা কিভাবে বের করব? তো প্রথমে আমরা কি বের করব কূপের আয়তন। কূপের আয়তন কি পাই আর স্কয়ার এইচ। তাহলে পায়ের মান 3.1416 ইন্টু ব্যাস দেওয়া আছে কত 2, তাহলে ব্যাসার্ধ 1 ইন্টু গভীরতা 20। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে হলো 20 ইন্টু 3.1416, 20 ইন্টু 3.1416 তাহলে আমাদের আসতেছে হলো 62.832 মিটার কিউব। তাহলে মোট পানি ধারণ ক্ষমতা কত হবে? পানি হবে হলো ইন্টু 1000, তাহলে 62,832 লিটার পানি ধারণ ক্ষমতা রয়েছে এই কূপের। এখন বলছে ক্ষমতা বের করতে। তাহলে ক্ষমতা পি ইকুয়াল টু কি ডাব্লিউ ডিভাইডেড টি। ডাব্লিউ ইকুয়াল টু এমজি এইচ, টি এর মান এম এর মান কত পেলাম আমরা, সেটা হলো 62,832 ইন্টু 9.8। এখন কূপের কি দেওয়া আছে গভীরতা দেওয়া আছে। তো গভীরতা কত দেওয়া আছে? কূপের গভীরতা দেওয়া আছে 20 মিটার। তো আমরা গভীরতার ক্ষেত্রে কি করতে হবে সব সময়, যে গভীরতা থাকবে তার গড় গভীরতা। তাহলে গড় গভীরতা কত 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কি গড় গভীরতা পাবো। তাহলে গড় গভীরতা আসবে আমাদের 10 মিটার। তাহলে 10 মিটার কত মিনিট সময় পানি উত্তোলন করতে পারে 30 ইন্টু 60। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো ইন্টু 9.8 ভাগ 30 ইন্টু 6। তাহলে আমাদের ক্ষমতা হলো মোটরের ক্ষমতা 3420.85 ওয়াট।
ওয়াট। এখন বলছে যে ঘ নম্বরে কূপটির প্রথম চতুর্থভাগ এবং চতুর্থ চতুর্ভাগ পানি শূন্য করতে প্রয়োজনীয় সময়ের তারতম্য হবে কি না। তাহলে আমরা আসি, এটা আমাদের কূপ, এই কূপের 4টা ভাগ করলাম, 3টা, 4টা। কূপের মোট গভীরতা কত? 20 মিটার। তাহলে প্রত্যেক ভাগের গভীরতা 5 মিটার। এখন বলছে আমাদের প্রশ্ন যে এই যে প্রথম ভাগ আছে, এই প্রথম ভাগের পানি উত্তোলনে যে সময় লাগবে, আর এই যে শেষ যে ভাগ আছে, এই শেষ ভাগের পানি উত্তোলনের সময় একই হবে না সময়ের পার্থক্য হবে। তো আমরা আগের ম্যাথে দেখে আসছি কি, যে যত গভীরতা বাড়বে তত কি সচরাচর সময় বেশি লাগবে। তাহলে কি এই অংশের থেকে এই অংশে সময় বেশি লাগবে। তো এটা এখন আমরা গাণিতিকভাবে প্রমাণ করার চেষ্টা করি। তাহলে প্রথম অংশের ক্ষেত্রে আমাদের গভীরতা কত? 5 মিটার পর্যন্ত। তো আমাদের কি করতে হয়? 5 মিটার গভীরতা পর্যন্ত পানি আমরা নিব। তাহলে আমরা কি উচ্চতার ক্ষেত্রে আমরা কি করব? তখন এখানকার গড় গভীরতা নিব। তাহলে প্রথম চতুর্ভাগের পানি উত্তোলনের ক্ষেত্রে গভীরতা এইচ ইকুয়াল টু কি? 5 মিটার। তাহলে গড় গভীরতা আমাদের কত হবে? 5/2 ইকুয়াল টু 2.5 মিটার। ঠিক আছে, এখন আসি, এই মোট কুয়ার পানি ধারণ ক্ষমতা আমাদের কত ছিল? 62,832 লিটার। তাহলে এর 1/4 পানি ধারণ ক্ষমতা আমাদের কত হবে? 62,832 ভাগ 4। তাহলে কত? 1/4 পানি ধারণ ক্ষমতা কত হবে? 15,708 লিটার। এটা হলো 1/4 পানি ধারণ ক্ষমতা। তো এই 1/4 পানি উত্তোলন করতে এখন আমাদের কত সময় লাগবে? এখন মোটরের কার্যকর ক্ষমতা আমরা পাইছি এটা। এখন টি ইকুয়াল টু আমরা কি জানি? W/P। তো W ইকুয়াল টু mg/h/t। পি কত? 3420.85। এম এর মান কত এই অংশের পানি উত্তোলনের, অর্থাৎ প্রথম চতুর্ভাগের জন্য? 15,708 ইন্টু 9.8 ইন্টু এইচের গড় গভীরতা কত? 2.5। আচ্ছা, তাহলে আমরা ক্যালকুলেশন করি। ইন্টু 9.8 ইন্টু 2.5 ভাগ 3420.85। তাহলে আমাদের সময় লাগতেছে কত? 112.50 সেকেন্ড। ঠিক আছে, এবার আসি, এটা আমাদের প্রথম অংশের গেল। তো এই অংশ এটা আমরা লিখে রাখি এখানে 112.50 সেকেন্ড। এটা হলো আমাদের প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে সময় লাগতেছে। এখন আসি আমরা, এই যে লাস্ট চতুর্ভাগ আছে, তো আমাদের এই কুয়ার, আচ্ছা আমরা আজানের জন্য বিরতি নিই কয়েক সেকেন্ড।
দুঃখিত, আসলে আমাদের যে স্ক্রিন এত দূর পর্যন্ত সেটা খেয়াল করিনি, তার জন্য এই অংশের কিছু অংশ আমরা কেটে গেছে হয়তো ভিডিওতে। তো আমরা ক্লাস নোট দিয়ে দেব পিডিএফ আকারে, তোমরা ওখান থেকে দেখলে আসলে বিস্তারিত বুঝতে পারবা। তো আমরা যেটা বলতেছিলাম, প্রথম চতুর্ভাগের এই চতুর্ভাগ পর্যন্ত তুলতে আমাদের কত 112.5 সেকেন্ড সময় লাগতেছে। এখন বলছে যে এই যে চতুর্থ চতুর্ভাগ আছে, এই চতুর্থ চতুর্ভাগে পানি উত্তোলন করতে আমাদের সময় এই প্রথম চতুর্ভাগের থেকে কম লাগবে না বেশি লাগবে না সমান লাগবে। তাহলে সর্বপ্রথম আমাদের কাজ কি পরিমাণ পানি আমাদের উত্তোলন করতে হবে, সেই পানির ভর কি পরিমাণ। তো এই পানির মোট ভর ছিল কত 62,832 লিটার। তো এর মধ্যে 1 ভাগ পানি আমাদের চলে গেছে, তাহলে বাকি পানি আমাদের কত থাকতেছে, এখানে বাকি পানি থাকতেছে হলো 62,832 ভাগ 4 ইন্টু 3। তাহলে অবশিষ্ট পানি আমাদের থাকতেছে কুয়াতে কত, এটুকুতে, সেটা হলো 47,124 লিটার। এখন আসি গভীরতা নিয়ে, যেটা আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে। তো গভীরতার বিষয়ে আমাদের প্রথমেই যেখানে আসতে হবে তা হলো এটা কুয়া, এই ভাগের অংশ পানি আমাদের চলে গেছে, এই 3 ভাগের অংশের পানি আমাদের কুয়াতে আছে। প্রত্যেক অংশের গভীরতা কত 5 মিটার। তো এই 5 মিটার যদি আমরা বাদ দিই, তাহলে আমাদের বাকি কুয়ার গভীরতা থাকতেছে কত 15 মিটার। এই 15 মিটার আমাদের কি করতে হবে, এর গড় নিতে হবে। এর গড় কত 7.5। এটা তো গেল এই অংশের, এই পর্যন্ত অংশের গভীরতা। তাহলে পানি যখন উত্তোলন করা হবে পাইপ দিয়ে, তো এই 5 মিটার উচ্চতাও তো পানি উঠবে। তো সাথে আমাদের কি করতে হবে, গড় গভীরতার সাথে এই 5 যোগ করতে হবে। তাহলে আমাদের এখানে গভীরতা কত হবে 12.5 মিটার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রয়োজনীয় সময় এবার W/P, W = mgh, আর লিখলাম না, তাহলে m কত 47,124 ইন্টু 9.8 ইন্টু গভীরতা কত আমাদের 12.5 মিটার। পি এর মান কত, মোটরের কার্যকর ক্ষমতা 3420.85, 3420.85 ওয়াট। তাহলে আমাদের প্রয়োজনীয় সময় আসবে হলো 9.8 ইন্টু 12.5 ডিভাইডেড 3420.85। ক্যালকুলেশনটা 47,124 ইন্টু 9.8 ইন্টু 12.5, এটা ভাগ 3420.85। তাহলে আমাদের মোট সময় লাগতেছে কত, এখানে 16,187.5 সেকেন্ড। যেখানে আমাদের প্রথম চতুর্ভাগে পানি উত্তোলনের সময় লাগতেছে কত, প্রথম চতুর্ভাগে 112.5 সেকেন্ড, আর চতুর্থ চতুর্ভাগে পানি শূন্য করতে সময় লাগতেছে আমাদের কত সেকেন্ড। তাহলে সময়ের তারতম্য অবশ্যই হবে। এবার আসি পরেরটায়। গভীরতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, 20 মিনিটে পানি শূন্য করতে পারে, 65% ক্ষমতা পাম্পের। নষ্ট হলেও পাম্প চালক কুয়াটি সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে খালি করা সম্ভব বলে মন্তব্য করেন। তাহলে
আমাদের প্রথমে কি বলছে গ নাম্বারে যে কুয়াটিকে পানি শোধন করতে কৃতকাজের পরিমাণ কত। তো কৃতকাজ ডাব্লিউ ইকুয়াল টু কী জানি আমরা mg এইচ। কী দেওয়া আছে, গভীরতা দেওয়া আছে, আর আমাদের ব্যাস দেওয়া আছে, আর হলো এখানে আমাদের কী দেওয়া আছে সেটা হলো, আর কিছু লাগবে না আমাদের। তাহলে আমরা কৃতকাজ এম কত, আমাদের হচ্ছে গারে কুয়ার লাগবে, সেটা হলো কুয়ার আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো পায়ের এখানে আমরা এইচের মান হচ্ছে গারে 12, পায়ের মান হলো পাই 3.1416, আর হলো আর এর মান আমরা পাবো হচ্ছে, আমরা ভালো করে লিখি 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 1.2 আর স্কোয়ার ইন্টু এইচের মান 12। এটা কি পাইলাম আমরা, কুয়ার আয়তন। তো যে আয়তন পাইলাম সেই আয়তন কি মিটার কিউব। তো প্রতি মিটার কিউবে কত, 1000 লিটার পানি ধারণ করা সম্ভব। তাহলে মোট যে আয়তন বের হবে তার সাথে যদি আমরা 1000 গুণ করি তাহলে কি পরিমাণ পানি ধারণ করতেছে কুয়া সেটা আমরা পাবো। তাহলে সেই ধারণকৃত পানির ভর এখানে আমরা লিখব, এখানে 9.8। এই যে এবার আসি গভীরতা, গভীরতার ক্ষেত্রে কী করতে হবে আমাদের সবসময় গড় গভীরতা, গভীরতা কত 12, তাহলে গড় গভীরতা কত হবে 6, যেটা আসবে ক্যালকুলেশন করে সেটা আমাদের অ্যান্সার। এবার আসি গ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের পাম্প চালকের মন্তব্যের যথার্থতা বিশ্লেষণ করো। তো উদ্দীপকের পাম্প চালক বলছে কি যে পাম্পটির ক্ষমতা 52%, নষ্ট হলেও পাম্প চালক কুয়াটির সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে খালি করা সম্ভব বলে মন্তব্য করেন। অর্থাৎ পাম্পটি যদি এক নাগাড়ে চলে তাহলে কত 20 মিনিট সময় কুয়াটি পানি শূন্য করা সম্ভব। এখন কোনো কারণে যদি পাম্পটি নষ্ট হয় তাহলে পাম্প চালকের মতবাদ যে 40 মিনিটে সে পুরো পাম্পটি কুয়াটি পাম্প দ্বারা খালি করতে পারবে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে বের করতে হবে কি যে পাম্পটি যে তার কার্যকর ক্ষমতা সেই ক্ষমতা দ্বারা কত সময় কাজ করছে, সেটা যদি 40 মিনিটের কম হয় বা 40 মিনিটের সমান হয় তাহলে সেটা পাম্প চালকের মতবাদ সত্য আছে, আর যদি সেটা না হয় তাহলে পাম্প চালকের মতবাদ সত্য নয়। তাহলে কি করতে হবে, আমাদের সর্বপ্রথম কী দেওয়া আছে, আমরা এখান থেকে ডাব্লুর মান পেলাম। তো ডাব্লু পেলে আমরা কি পারবো, সেটা হলো কার্যকর ক্ষমতা P ইকুয়াল টু W/T। কত, যে এখানে ডাব্লু পাইছি সেই ডাব্লুকে কত 20 মিনিট দ্বারা ভাগ করব, 20 মিনিট দ্বারা ভাগ করলে যেটা পাবো সেটা কি আমাদের কার্যকর ক্ষমতা। তো এটা হলো আমাদের কার্যকর ক্ষমতা। আমাদের আরেকটা কী দেওয়া আছে 52% কর্মদক্ষতা। 52% যদি কর্মদক্ষতা পাই আমরা তাহলে 52% কর্মদক্ষতা আছে। কর্মদক্ষতা কি জানি আমরা, কার্যকর ক্ষমতা আর প্রদত্ত ক্ষমতার অনুপাত। তাহলে এখানে 52% 100 ইন্টু কার্যকর ডিভাইডেড প্রদত্ত ক্ষমতা। তো এখান থেকে আমরা প্রদত্ত ক্ষমতা পাবো, তাহলে মোটরের প্রদত্ত ক্ষমতা পাইলাম। তো এখন বলছে যে ক্ষমতা এত, নষ্ট হলেও পাম্প চালক কুয়াটি সম্পূর্ণ পানি একই পাম্প দ্বারা দ্বিগুণ সময়ে খালি করা সম্ভব। এখন 52% আমরা, আচ্ছা এখানে আমরা একটু মিস্টেক করছি, সেটা হলো এটা তো আমরা মোটরের কার্যকর ক্ষমতা পাইলাম, কার্যকর ক্ষমতা। এখন বলছে মোটরের ক্ষমতা ধরো 100%, কার্যকর ক্ষমতা ধরলাম 1000 ওয়াট।
ঠিক আছে। এখন বলছে যে এখান থেকে আচ্ছা ধরি 100 ওয়াট হলো কার্যকর ক্ষমতা পাইছি আমরা। এখন বলছে যে এই মোটরের ক্ষমতা যদি 52% কর্মদক্ষতা নষ্ট হয়, অর্থাৎ কার্যকর ক্ষমতা যদি আগে 100 ওয়াট থাকতো, পরে যদি 52% নষ্ট হয়ে কত হবে 48 ওয়াট হয়, তাহলে এই মোটর দ্বারা 40 মিনিটে পানি উত্তোলন সম্ভব। তাহলে আমরা কি করব সেই ক্ষেত্রে? তখন তো আমরা যে নষ্ট হওয়ার পরে যে ক্ষমতা পি পাবো, সেই পি থেকে কি বলবো আমরা? টি ইকুয়াল টু কি জানি? ডাব্লিউ ডিভাইডেড পি। এখন কি বলছে যে সম্পূর্ণ পানি একই পানি। তো সম্পূর্ণ পানির আয়তন কি আমরা ওজন এখান থেকে পাইছি না? তো এখান থেকে আমরা ডাব্লুর মান বসাবো, আর 52% যে কর্মদক্ষতা নষ্ট হওয়ার পরে যে আমরা ক্ষমতা পাইলাম, এইটা হলো কি তখন আমাদের কার্যকর ক্ষমতা। তো এই কার্যকর ক্ষমতা প্রয়োগ করে আমরা কি করব? তখন টি এর মান বের করব। তখন টি এর মান যদি আমাদের 40 থেকে কম বা 40-এর সমান হয়, 40 মিনিটের সমান হয়, তাহলেই কি মোটর চালকের মতবাদটি সত্য, অন্যথায় মিথ্যা প্রমাণিত হবে। এবার আসি, আমাদের একটা স্লিপার দেওয়া আছে। স্লিপারটি এটা দেওয়া, বিসির দৈর্ঘ্য আমাদের কত দেওয়া আছে? 2 মিটার। এখানে কোণ দেওয়া আছে আমাদের কত? 30 ডিগ্রি অ্যাঙ্গেল একটা কোণ দেওয়া আছে। এখন বলছে যে 25 কেজি ভরের একজন শিশু স্লিপারের বি বিন্দু থেকে ঘর্ষণহীনভাবে স্লিপিং করতে করতে ভূমি এ বিন্দুতে পৌঁছে। তার আগে একটা কথা বলে রাখি, এটা তো আমরা ভালোভাবে করলাম না, এটা তোমাদের বাড়ির কাজ। এটা তোমরা নিজেরা অবশ্যই চেষ্টা করবো। বিগত 3টা মেথড যদি ভালোভাবে বুঝে থাকো, তাহলে এটা করা 100% সম্ভব। তাও যদি তার কারো কোনো রকমের সমস্যা হয়, তোমরা নির্দ্বিধায় আমাদের পেজে নক করতে পারো। এবার আসি, গ নাম্বারে বলছে কি আমাদের আনত স্লিপারের দৈর্ঘ্য কত, অর্থাৎ এই এ বি অংশের দৈর্ঘ্য কত সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তো গ নাম্বারে আমরা কি করব? সমকোণী ত্রিভুজের সূত্র ব্যবহার করব। সমকোণী ত্রিভুজের সূত্র কি? এখানে আমাদের কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কোণ দেওয়া আছে, অতিভুজ নির্ণয় করতে হবে। তাহলে দৈর্ঘ্য আর অতিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? সাইন থিটা ইকুয়াল টু কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন কত ডিগ্রি দেওয়া আছে আমাদের? 30 ডিগ্রি। লম্ব দেওয়া আছে কত? 2 মিটার। অতিভুজ আমাদের নাই, অতিভুজ ধরে নিলাম, এটার দৈর্ঘ্য এল। তাহলে এল ইকুয়াল টু কত হবে? 2। সাইন 30 ডিগ্রির মান কত? হাফ। তাহলে গুণ করলে হবে 4 মিটার। তার মানে এই এ বি অংশের দৈর্ঘ্য আমাদের কত? 4 মিটার। তাহলে আনত স্লিপার দৈর্ঘ্য হলো 4 মিটার। এখন আসি, বলছে যে উদ্দীপক অনুসারে স্লিপারের দৈর্ঘ্যের 1/4 দূরত্ব। 1/4 দূরত্ব। তো আমরা এটা আসি, এখানে আমাদের 4টা বিন্দু আইডেন্টিফাই করে দিছে। ডি একটা বিন্দু, ই একটা বিন্দু, এটা একটা বিন্দু, এখানে এসে। তো এই যে বি থেকে এ যে দূরত্ব আছে, এই দূরত্বকে কত? 4 মিটার। এই 4 মিটার দূরত্বকে আবার কি 4টা ভাগে ভাগ করছে। এখন বলছে কি এই দৈর্ঘ্যের প্রথম চতুর্ভাগ দূরত্ব, অর্থাৎ প্রথম চতুর্ভাগ কত? এই ডি পর্যন্ত, ও অর্ধেক দূরত্ব ই, তাহলে অর্ধেক কত? এত দূর পর্যন্ত। তাহলে এই পুরোটার যদি দৈর্ঘ্য 4 মিটার হয়, তাহলে প্রতিটা খণ্ডের দৈর্ঘ্য কত? 1 মিটার। তাহলে ডি পর্যন্ত আমরা বিডির
দৈর্ঘ্য কত পাবো? 1 মিটার। বিডির দৈর্ঘ্য কত পাবো আমরা? 1 মিটার। বিডি 1 মিটার। তাহলে আর ইবির দৈর্ঘ্য কত পাবো আমরা? 2 মিটার। ইবির দৈর্ঘ্য পেলাম 2 মিটার। এবার আসি, সেটা হলো যে অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা। যান্ত্রিক শক্তির পরিমাণ সমান হবে কিনা। তো এই চিত্রটা আমরা যদি একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, এটা আমাদের অতিভুজ ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, এটা আমাদের ই বিন্দু, এটা আমাদের ডি বিন্দু, এটা বি বিন্দু, এটা এ বিন্দু, এটা আমাদের বি বিন্দু, এটা কত? 2 মিটার দেওয়া আছে। এটুকু যদি আমরা একটু সিম্পলিফাই করার চেষ্টা করি, তাহলে কি আমাদের কোণের মান কিন্তু 30 ডিগ্রি, নট চেঞ্জড। তাহলে এই ই বিন্দু পর্যন্ত আমরা কত পাবো? 2 মিটার। তাহলে এই ই সমান কত পাচ্ছি আমরা? 2 মিটার। আবার এ ডি পর্যন্ত কত? এডি 3 মিটার। এখন আমরা এই প্রত্যেকটা, এই অংশকে একটা সমকোণী ত্রিভুজ, এই অংশকে একটা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করি। তাহলে কি আমরা এখানে একটা ইআই, ইআই ও ডি জে দুইটা লম্ব দৈর্ঘ্য পাবো। তো দৈর্ঘ্য পালে কি হবে? আমাদের যান্ত্রিক শক্তি নির্ণয় সহজ হবে। তাহলে এবার আসি আমরা, আমাদের মোট লম্ব দৈর্ঘ্য কত ছিল? লম্ব দৈর্ঘ্য কত ছিল এখানে? 2 মিটার। 2 মিটার। তো এখান থেকে আমরা সর্বপ্রথম আমাদের কাজ হলো এই ডি জে, এই অংশের দৈর্ঘ্য নির্ণয় করা। তো এডি অতিভুজের দৈর্ঘ্য আমরা জানি, এডি অতিভুজ কত? 3 মিটার। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি? অতিভুজ বাই লম্ব বাই অতিভুজ। অর্থাৎ আমরা কি লিখতে পারি সরাসরি? এডি ডিভাইডেড অতিভুজ কত আমাদের? ডিজে সমান, সরি, ডিজে সমান এ ডি। কোণ কত? সাইন 30 ডিগ্রি। এডির মান কত আমরা পেয়েছি? 3 ইন্টু 3। তাহলে ডিজের দৈর্ঘ্য আমরা পাবো সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে ডিজে ইকুয়াল টু 3/2 বা 1.5 মিটার। ঠিক আছে। এবার আসি আমরা, আমাদের এই দেওয়া পাইছি, আমাদের বের করতে হবে হলো ইআই এর মান। তো হুবহুভাবে একইভাবে আমরা যদি ইআই এর মান বের করি, ইআই ইকুয়াল টু আসবে আমাদের সাইন 30 ডিগ্রির মান হাফ ইন্টু, আর আমাদের এ এর মান কত? 2। তাহলে ইআই এর মান আসবে 1 মিটার। দুইটা পাইলাম। এখন আমাদের বলছে যে এই ডি ও ই বিন্দু অতিক্রমকালে যান্ত্রিক শক্তি কি হবে? যান্ত্রিক শক্তি কি? গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। তাহলে সর্বপ্রথম আমরা আসি, আমরা দৈর্ঘ্যগুলো রেখে দিই, 1.5 আর হলো 1। তাহলে ডিজে আমরা কত পাইলাম? 1.5 মিটার। আর ইআই কত পাইলাম? 1 মিটার। ঠিক আছে। এখন আসি আমরা যে ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি। তাহলে ডি বিন্দুর ক্ষেত্রে কি হবে? সর্বপ্রথম আমরা ডি বিন্দুতে বিভব শক্তি দেখি। ডি বিন্দুতে বিভব শক্তি হবে, বিভব শক্তি ইকুয়াল টু
এম জি এইচ। তো ডি বিন্দুতে এম এর মান, শিশুটির ভর কত? 25 কেজি। 25 9.8। ডি বিন্দু ভূমি থেকে, এটা ভূমি, ভূমি থেকে ডি বিন্দুর উচ্চতা কত? 1.5 মিটার। তাহলে আমাদের ডি বিন্দুতে বিভব শক্তি আসবে 1.5 ইন্টু 9.8 ইন্টু 25। তাহলে অ্যান্সার আসবে আমাদের 367.5 জুল। এখন আসলো এটা আমাদের ডি বিন্দুতে। আমাদের মোট দৈর্ঘ্য কত ছিল? 2 মিটার। তো 2 মিটার থেকে এই ডি বিন্দু পর্যন্ত 1.5 হলো এটা ভূমি। তাহলে বাকি এই বি বিন্দু থেকে আমাদের এই ডি বিন্দুর দৈর্ঘ্য কত? 0.5 মিটার। অর্থাৎ এখন আমরা যদি দেখি ডি বিন্দুতে গতিশক্তি সমান হাফ এম ভি স্কোয়ার সমান হাফ এম ভি সমান কি লিখতে পারি? স্থির অবস্থায় ছিল মানে কি? ভি স্কোয়ার ইকাল টু কি জানি? ইউ স্কোয়ার প্লাস 2as। স্থির অবস্থায় ছিল, ইউ এর মান 0। তাহলে এটা আমরা কি লিখতে পারি? 2as বা 2gh। 2gh 2 আমাদের কাটা, আলটিমেটলি আমাদের কি আসবে? mgh। তো এই ক্ষেত্রে এম এর মান কত? 25 ইন্টু 9.8 ইন্টু গতিশক্তির ক্ষেত্রে আমাদের উচ্চতা কত? 1.5 মিটার। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 25 ইন্টু 9.8 ইন্টু 0.5। তাহলে কত? 122.5 মিটার। 122.5 মিটার জুল, সরি জুল। তাহলে টোটাল আমাদের হলো ডি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি আসতেছে কত? ডি বিন্দুতে যান্ত্রিক শক্তি আসবে আমাদের 122.5 আর হলো 300 প্লাস 367.5 আসবে কত? 490 জুল। এখন আমরা আসি হুবহু ই বিন্দুর ক্ষেত্রে। তাহলে ই বিন্দুর ক্ষেত্রে আমরা কি করব? আমরা সেম থাকবে, আমাদের চেঞ্জ হবে কি? উচ্চতা। ই বিন্দুর ক্ষেত্রে আমাদের কি? বিভব শক্তি mgh। এম এর মান 25, জি এর মান 9.8 আর এইচ এর মান, এটা আমাদের ভূমি। এখান থেকে ই বিন্দু কত মিটার উচ্চতায়? 1 মিটার উচ্চতায়। তাহলে এম এর মান কত? এইচ এর মান 1। তাহলে আমাদের অ্যান্সার আসবে হলো 25 ইন্টু 9.8, তাহলে 245 জুল। এখন আসি আমাদের এই ই বিন্দুতে গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা কি হবে? তো আমাদের সর্বোচ্চ বিন্দু কি ছিল? বি। বি থেকে ই বিন্দুতে লম্ব বরাবর আমরা কত দূর এসেছি? মোট দৈর্ঘ্য উচ্চতা কত ছিল? 2 মিটার। এখান থেকে আমাদের ই বিন্দু ভূমি থেকে যদি 1 মিটার হয়, তাহলে বি থেকে ই বিন্দু আমাদের কত? 1 মিটার। তাহলে আমাদের উচ্চতা এখানেও কত হবে? 1 মিটার। আমরা অ্যান্সার কত পাবো? 245 জুল। তাহলে ই বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি হবে আমাদের কত? 245 প্লাস 245 জুল, মোট কত? 490 জুল। তাহলে যে ডি বিন্দু ও ই বিন্দু অতিক্রমকালে যান্ত্রিক শক্তির পরিমাণ আমাদের সমান হবে। তো আমাদের মোটামুটি 5টা সিকিউ কোশ্চেন করলাম। এইচএসসির জন্য এই 5টা সিকিউ কোশ্চেনই এই অধ্যায় থেকে মোর দেন এনাফ। এই 5টা সিকিউ কোশ্চেনই যদি আমরা ভালো মতো বুঝতে পারি, তাহলে আমাদের জন্য যথেষ্ট। এর বাইরে আর কিছু করার দরকার হয় না। তো এই 5টা সিকিউ তোমাদের আবার বাড়ির কাজ থাকলো। কারো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের জানাবা। আর প্রতিদিন নির্দিষ্ট টাইমে লাইভ ক্লাসে আসা হবে। ইনশাল্লাহ
আগামী এক সপ্তাহের মধ্যে তোমাদের ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপারে আবার রুটিন দেওয়া হবে। সবাই ভালো থাকো, দোয়া করো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।